ফার্স্ট কোশ্চেন ছিল দেখো, ইন দ্য কনটেক্সট অফ আরবান ইকোনমিক বেস থিওরি, if the non-basic employment is higher than basic employment in urban unit, it leads to, দেখো কোশ্চেনটা দিয়েছে আরবান বেস থিওরি, সরি না, ইকোনমিক বেস থিওরি থেকে। তো ইকোনমিক বেস থিওরিতে দুই ধরনের ইনভেস্ট হয়, এক হচ্ছে তোমার বেসিক ইনভেস্টমেন্ট, আর একটা হয় নন বেসিক। তো যদি নন বেসিক ইনভেস্টমেন্ট বেসিকের তুলনায় বেশি হয়ে যায়, নন বেসিক মানে কনজাম্পশন রিলেটেড সেকেন্ডারি ইনভেস্টমেন্ট। বেসিক ওটা কি বোঝায়, তাহলে বেসিক হচ্ছে প্রাইমারি ইনভেস্টমেন্ট, যেখানে কোনো কিছু থেকে আমরা আর্ন করতে পারি। আর নন বেসিক ইনভেস্টমেন্ট মানে যেটা কনজাম্পশন, হেলথ, এ ধরনের, যেগুলো থেকে মানে যেটা বলা হয় যে অগঠনমূলক খাতে ক্ষয় বা অগঠনমূলক খাতে ব্যয়, যেখান থেকে আমরা ফিরে পাই না খুব একটা, যেমন স্বাস্থ্য খাতে ব্যয়, শিক্ষা খাতে ব্যয়, মানুষের ধরো ওই যে রেশনিং সিস্টেম। তো যদি বেসিকের তুলনায় নন বেসিক মানে আমাদের আয়ের তুলনায় ব্যয়, যেমন ধরো আমরা যদি শিল্প বা অন্যান্য পারপাসে গভর্নমেন্ট ব্যয় করে, সেখান থেকে কিন্তু আর্নিং হয়, সেটা ট্যাক্সেশন হতে পারে বা বিভিন্ন পারপাসে গভর্নমেন্টের আর্ন থাকে। কিন্তু নন বেসিক খাতে, যেমন ধরো রেশনিং সিস্টেমে মানুষকে যদি পিডিএস মানে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে খাবার বা খাদ্যদ্রব্য বন্টন, বা ধরো হেলথ সিস্টেম বা স্বাস্থ্য, শিক্ষা, এগুলোতে ইনভেস্ট করা হয়, গভর্নমেন্টের এখান থেকে আর্নিং খুব একটা থাকে না। তাই যদি বেসিকের তুলনায় নন বেসিক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে গভর্নমেন্ট লসে রান করে বা তার অর্থনীতির পশ্চাদপসরণ করে, যেটাকে বলা হয় আরবান ইকোনমিক রিসেশন। অ্যান্সার হবে বি। ক্লিয়ার? নেক্সট, দ্য 2 ডিগ্রি ক্লাইমেট টার্গেট হ্যাড সেট দ্য ফলোইং ইয়ার টু অ্যাচিভ ইট। কোশ্চেনটা দিয়েছে সিওপি, সিওপি থেকে কোশ্চেন এসেছে, প্যারিস এগ্রিমেন্ট। তো প্যারিস এগ্রিমেন্টে বলা হয়েছিল, দ্য প্যারিস এগ্রিমেন্ট সেন্ট্রাল এইমস টু স্ট্রেংথেন দ্য গ্লোবাল রেসপন্স টু দ্য থ্রেট অফ ক্লাইমেট চেঞ্জ বাই কিপিং দ্য গ্লোবাল টেম্পারেচার রাইজ as the century rise this century will be below 2 ডিগ্রি সেলসিয়াস above the industrial level। মানে সেই 1980-র যে সময়, সেই সময় রেসপেক্টে যতটা টেম্পারেচার ছিল, সেটাকে মানে আজকের টেম্পারেচার অনুযায়ী 2 ডিগ্রি পিছনে ফিরিয়ে নিয়ে যাওয়া, এবং যদি সেটা 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডও হয় তবুও সেটা অ্যাকসেপ্টেড। কোন সময় রেসপেক্টে, সেই টাইম বাউন্ড মানে কখন দেওয়া হয়েছিল, দিস সেঞ্চুরি। দিস সেঞ্চুরি মানে আমরা এখন 21st সেঞ্চুরিতে রয়েছি, একবিংশ শতাব্দী। তো অ্যান্সার হবে 2100। ক্লিয়ার? নেক্সট, who among the following describe geography as chorography? ও সরি, এটা তো আমি কোরোলজি ভেবেছিলাম, দেখা হয়নি। কোরোগ্রাফি বোধহয় হামবোল্ট হবে অ্যান্সার। রেসপন্স করো তো। কোরোগ্রাফি, আমি কোরোলজি দেখেছিলাম, এটা টার্মটা খেয়াল করা হয়নি। কোরোগ্রাফি কান্ট ছিল না? একবার কনফার্ম করো। কান্ট, এটার অ্যান্সার কান্ট হবে। আমি দেখতে ভুল করেছি এটা। হুম, আমি কোরোলজি ভেবেছিলাম। কোরোগ্রাফি কান্ট। ডি হবে অ্যান্সার, ডি। ওকে, নেক্সট, the circular orbital motion of the water molecules in the wave decline with depth. Eventually, at the some depth, there is no more circular movement. বলছি আমাদের যে সার্কুলার মুভমেন্ট হয়, সেই সার্কুলার মুভমেন্ট একটা নির্দিষ্ট জায়গায় বা যে ওয়েভ, সেই জায়গায় গিয়ে চলনটা বন্ধ হয়ে যায়। সেই ডেপথটা হচ্ছে হাফ অফ দ্য ওয়েভ লেন্থ। এখানে তার ডিটেলসটা দেওয়া রয়েছে, পড়তে চাইলে পড়ে নেবে। বাকি যে 3 টাইপস ওয়েভ সেটাও এখানে লিখে দেওয়া হয়েছে, দেখো। ওটা বাদেও ধরো এখানে রয়েছে তোমার শ্যালো ওয়াটার রয়েছে, ডিপ ওয়াটার ওয়েভ এবং ইন্টারমিডিয়েট। হুম, 3টে এখানে রয়েছে, এবং তার ভ্যালুটা কত হয় দেখবে, একটা হাফ থেকে 1/20 হয়, একটা লেস দ্যান 120 হয়, একটা অনলি হাফ হয়। তো জাস্ট ভ্যালুটা দেখে নেবে, অ্যান্সার হবে এ।
who proposed the concept of living space in geography? জিওগ্রাফিতে লিভিং স্পেসের ধারণা কে দিয়েছে? লিভিং স্পেস মানে হচ্ছে লেবেনসাউম, দেখো পড়ানো হয়েছিল। লিভিং স্পেস পাশে লেখাই রয়েছে, দেখছো? অ্যান্সার র্যাডজেল, এটা র্যাডজেলের কনসেপ্ট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অন ইনসোলেশন ইজ নট কারেক্ট? ইনসোলেশনের রেসপেক্টে কোন স্টেটমেন্ট কারেক্ট নয়? এই স্টেটমেন্টটা কারেক্ট নয়, যেখানে বলেছে অ্যাবাউট 38% অফ দ্য ইনকামিং সোলার এনার্জি ইজ অ্যাবজর্বড বাই ওজোন অ্যান্ড ওয়াটার পেপার। ওজোন এবং ওয়াটার পেপার 38% সোলার এনার্জিকে অ্যাবজর্ব করে না, মানে যেই পার্সেন্টেজটা কিছুটা কম হবে। বাকি এগুলো প্রত্যেকটাই কম বেশি রাইট মনে হয়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ ভেক্টর ডেটা অ্যানালিসিস? দেখো এখানে লেখায় রয়েছে যে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি রয়েছে, ওভারলে অ্যানালিসিস ক্রিয়েট ডিফিকাল্টিস। তার মানে যে ওভারলে, এটা ভেক্টর ডেটা অ্যানালিসিসের পার্ট নয়, এটা রাস্টার ডেটা অ্যানালিসিসের পার্ট। ওকে, which one of the following characteristics is not associated with the resource? রিসোর্সের যে ক্যারেক্টারিস্টিক্স তার সাথে কোনটা সম্পর্কিত নয়? কোশ্চেনটা এসেছে ফাংশনাল থিওরি অফ রিসোর্স থেকে। এখানে রিসোর্সের তিনটে ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলা হয়েছে। রিসোর্স ইজ ফাংশনাল এন্ড অপারেশনাল, দেখো প্রথমটা মিলছে। সেকেন্ড, ইট মেড অর ক্রিয়েটেড বাই এফর্ট অফ ম্যান, দেখো ইট ক্রিয়েটেড থ্রু দ্য হিউম্যান এফর্টস, মিলছে। ইটস ডাইনামিক অ্যান্ড নট স্ট্যাটিক, এটাও মিলছে, একমাত্র এটা মিলছে না। তো অ্যান্সার সি হবে। এক্সহস্টেবল অ্যান্ড ইট হ্যাজ ভ্যালু ইন এক্সচেঞ্জ, রিসোর্স এক্সহস্টেবল নয়, একমাত্র সেই রিসোর্সই এক্সহস্টেবল যে রিসোর্সগুলো যার যোগান অফুরন্ত নয়, বা বলতে পারো যে রিসোর্স খুব বেশি পরিমাণে ইউজ হয়, যে রিসোর্সের পরিমাণ সীমিত, সব রিসোর্স এক্সহস্টেবল নয়। যেমন এয়ার, যেমন ধরো সানলাইট, তাই এখানে রিসোর্সকে জেনারেলাইজ করা যাবে না, মানে জেনারেলাইজ করে বলা যাবে না এটা এক্সহস্টেবল। ঠিক আছে, তো হিসাব অনুযায়ী অ্যান্সার একদম সি। হুইচ অফ দ্য ফলোইং রিলেটিং টু র্যাঙ্ক সাইজ অফ দ্য সিটিজ আর কারেক্ট? সিটি র্যাঙ্ক সাইজের মধ্যে সঠিক কোনটা? দেখো এটাও সঠিক, এটাও সঠিক, কিন্তু লাস্ট যেটা বলেছে, the analysis of the rank size relationship suggested that the gradient of regression line is steeper in the urban system of the development countries as compared to the less developed countries। দেখো পড়ানোর সময় আমি বলেছিলাম যে higher degree of the primacy can occur in the less developed as well as more developed countries. While London is an example of private city in the developed countries, Mexico is an example of developing countries. তাহলে এটা ডেভেলপ এবং ডেভেলপিং কান্ট্রি দু জায়গাতেই হতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। এখানে ইকুয়েশন দেখো, এই কোয়েশনটাও কারেক্ট, এটা তো দেওয়াই ছিল, দেখতেই পাচ্ছ। তো এই স্টেটমেন্টটাতে সমস্যা রয়েছে, তাই অ্যান্সার 1 আর 2 হবে। কোয়েশ্চেন নাম্বার 10, with reference to given sequences of state in term of area, population density according to 2011 census, which of the following statement are correct? সঠিক চুজ করতে বলেছে। প্রথমটা দিয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ইন টার্ম অফ এরিয়া। বলছে এরিয়ার দিক থেকে প্রথমে রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে উত্তরপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র। এখানে মহারাষ্ট্র আগে আসবে, এখানে মহারাষ্ট্র আগে আসবে। দেখো এরিয়া ওয়াইজ রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের পরে উত্তরপ্রদেশ হবে। ভুলটা কোথায় রয়েছে বুঝতে পারলে? তার মানে এই স্টেটমেন্টটা রং। উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল ইন টার্ম অফ পপুলেশন, দেখো সবচেয়ে বেশি পপুলেশন ইউপি, ইউপির পরে বিহার না, ইউপির পরে হচ্ছে মহারাষ্ট্র হবে। দেখো দেওয়াই ছিল টেবিল, ইউপির পরে মহারাষ্ট্র, তারপরে বিহার, ওই স্টেটমেন্টটা রং রয়েছে, এটাও ভুল।
বিহার, ওয়েস্ট বেঙ্গল, কেরালা, উত্তরপ্রদেশ ইন টার্ম অফ পপুলেশন ডেন্সিটি, এই স্টেটমেন্টটা শুধুমাত্র রাইট। তাই অ্যান্সার অনলি ডি হবে। এটার অ্যান্সার অনলি ডি। দেখো পপুলেশন ডেন্সিটি বিহার, ওয়েস্ট বেঙ্গল, কেরালা। আর এখানে দেখো সেটাই দেওয়া রয়েছে, বিহার, ওয়েস্ট বেঙ্গল, কেরালা। ওকে, চলো নেক্সট। উইথ রেসপেক্ট টু contemporary production and export to agricultural commodity or mineral, which of the following statement is or are correct? India is largest producer and exporter of mica in the world. এই স্টেটমেন্টটা রং আছে। ইন্ডিয়া লার্জেস্ট প্রডিউসার নয়, লার্জেস্ট প্রডিউসার রয়েছে চায়না। ইন্ডিয়া র্যাঙ্ক এখানে রয়েছে 8। অস্ট্রেলিয়া is the largest producer of and exporter of iron ore in the world. বর্তমানে অস্ট্রেলিয়া আয়রন ওরের একদম হাইয়েস্ট প্রডিউসার বা লার্জেস্ট প্রডিউসার। চায়না ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার এন্ড এক্সপোর্টার অফ দ্য রাইস, এটাও ঠিক। অ্যান্সার 2-3 হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কোথাও অপশনে 2 এবং 3 নেই। দেখো তার ডেটাও আমি এখানে দিয়েছি অলরেডি। দেখো আয়রন ওরের হাইয়েস্ট রয়েছে অস্ট্রেলিয়া, সব ম্যাটারে দেওয়া ছিল। দেখো এখানে দেওয়া রয়েছে লার্জেস্ট প্রডিউসার অফ রাইস, সরি ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার রাইস, চায়না হচ্ছে ফার্স্ট। আর মাইকা দেখো, মাইকাতে চায়না ফার্স্ট, ইন্ডিয়ার র্যাঙ্ক কত 8। বোঝা গেল? তার মানে এখানে যে অপশন গুলো দেওয়া রয়েছে হয় কিছুটা গোলমাল আছে, না হলে এটা পুরানো কোনো ডেটার উপর ভিত্তি করে হয়তো কোশ্চেনটা করা হয়েছে, সেটাও হতে পারে। তো সিএসসি ডিসাইড করবে অ্যান্সার কি হবে। চলো নেক্সট। Who among the following geographers had shown the Greek division of the world into 5 climate did not correspond to reality? মানে গ্রিকদের তৎকালীন সময়ের যে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন সেটা রিয়েলিটির সাথে অ্যাডজাস্ট করছে না, এরকম বলেছিলেন কোন আরব জিওগ্রাফার্স? অ্যান্সার হবে আল ইদরিসি। দেখো পড়ানো হয়েছিল। Al Idrisi shows that the Greek division of the world into 5 climate zones, too cold, too temperate, and too torrid, did not correspond to reality. একদম ওই লাইন ধরে কোশ্চেন এসেছে, দেখেছো? একদম ওই লাইন ম্যাচ করে কোশ্চেন এসেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, ম্যাচিং দিয়েছে। বুদ্ধিস্ট, এটা সিকিম হবে। আচ্ছা, মনখেমির, এটা হচ্ছে নাগা। দেখো এখানে দেওয়াই রয়েছিল মনখেমির ল্যাঙ্গুয়েজ কোথায় রয়েছে, এটা মেঘালয়তে রয়েছে, তাই তো? তো অ্যান্সার এ হবে। সরি, এটা হচ্ছে, দাঁড়াও দাঁড়াও, বুদ্ধিস্ট, বুদ্ধিস্ট 2, মনখেমি স্পিকার হচ্ছে মেঘালয় প্লেটো। এটার অ্যান্সার এ না ডি হবে। অ্যান্সার ডি হবে এটার। মার্কিং মিস্টেক আছে, ভুল জায়গায় মার্কটা করা হয়েছিল। এটা মেঘালয় প্লেটো হবে। ওকে, অ্যান্সার হবে ডি। নেক্সট, হ্যাঁ হ্যাঁ ডি হবে, রাইট। মানে ভুল জায়গায় মার্কিংটা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 14, দেখো ক্লে রিপ্রেজেন্ট গেন সাইজ, এটাও ছিল কিন্তু সময়ের অভাবে তোমাদের পড়ানো হয়নি। কোশ্চেনটা মেরিন সেডিমেন্টস থেকে এসেছিল। এখানে দেখো দেওয়াই ছিল স্যান্ড সিল ক্লে, এই ক্লাসিফিকেশন হচ্ছে ওয়েন্টওয়ার্থ। এটা ওয়েন্টওয়ার্থের ক্লাসিফিকেশন, মানে পুরো স্লাইডটা দেখলে বুঝতে পারবে, এখন সময় নেই দেখানোর, পরে দেখাবো। তো এই ওয়েন্টওয়ার্থ ক্লাসিফিকেশনে এখানে দেখো দেওয়া ছিল নেক্সট কামস ক্লে whose particle size or diameter varies from 0.002 to 0.0039। তো এই 0.0039 মিলিমিটারকে যদি আমরা মাইক্রোমিটারে নিয়ে যাই, এখানে মাইক্রোমিটারে দিয়েছে, ওর সাথে জাস্ট তুমি 1000 গুণ করে দাও, কত হচ্ছে 3.9 মাইক্রোমিটার। মানে
মোটামুটি 3.9 কি বোঝাচ্ছে? 4-এর চেয়ে কম, অথচ 2-এর চেয়ে বেশি। তার মানে অ্যান্সার ডেফিনেটলি ডি হবে। ওকে? Which among the following is not an air pollutant? আর্সেনোপাইরাইট এটা এয়ার পলিউটেন্টস না, এটা একটা মানে মৌল বা সাবস্টেন্সেস যেটা শরীরের মধ্যে ঢুকলে কিডনি, লিভার, লাংস এই ধরনের যে অর্গানস রয়েছে বা আমাদের অঙ্গগুলো রয়েছে সেগুলোর ক্ষতি করে। কোয়েশ্চেন নাম্বার 16 assertion রিজন দিয়েছে যা রাজমহল হিল ফর্মড বাই ইরাপশন অফ দ্য ব্যাসল্ট ফ্রম কার্গিলেন হটস্পট 100 মিলিয়ন ইয়ার্স এগো are known for its basal quarries। ঠিক আছে, এটা মোটামুটি 100 মিলিয়ন ইয়ার্স আগেই যে 90 ডিগ্রি ইস্ট রিজ ছিল তার একটা পার্ট হচ্ছে এই কার্গিলেন হটস্পট। সেখান থেকেই এই রাজমহল হিল তৈরি হয়, ঝাড়খণ্ড জোনে রয়েছে, যেটাকে বলা হয় গাঢ় রাজমহল গ্যাপ। The 90 degree east ridge partly connect the Rajmahal hill with hotspot that erupt it। এটাও ঠিক, সেই সময়কালে এই কার্গিলেন হটস্পট 90 ডিগ্রি ইস্ট রিজের একটা এক্সটেন্ডেড পার্ট হিসেবেই যুক্ত ছিল। তো দুটো স্টেটমেন্টই এখানে রাইট এবং ওটাই তার কারেক্ট এক্সপ্লেনেশন। নেক্সট, ভোটিং বিহেভিয়ার ইন ইন্ডিয়া ইনফ্লুয়েন্সড বাই দ্য ফ্যাক্টর অফ কাস্ট। আর স্ক্রিনশট এগুলো লাগায়নি, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো কোশ্চেনটা কোথা থেকে দিয়েছে, পড়ানো হয়েছিল যে কাস্ট একটা বড় ম্যাটার করে। কাস্ট, মানি এগুলো সবই আমাদের ইন্ডিয়ার যে ভোটিং বিহেভিয়ার সেগুলোতে কিন্তু ম্যাটার করে। কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া ইজ রিজিওনাল স্পেসিফিসিটি, এবং এই কাস্ট সিস্টেম এগুলো কিন্তু রিজিয়ন, আমরা দেখবে এক একটা জোন সেগুলো কাস্টের উপরে বেশ করে হয়। যেমন নর্থ ইস্টে যাও শুধুই ট্রাইব পাবে, তুমি পাঞ্জাব হরিয়ানা যাও ম্যাক্সিমাম সিডিউল কাস্ট পাবে, মধ্যপ্রদেশ যাও ট্রাইব। তো এগুলো রিজিওনাল স্পেসিফিসিটি রয়েছে। অ্যান্সার এ হবে, দুটো স্টেটমেন্টই রাইট এবং কারেক্ট এক্সপ্লেনেশন। Next, question number 18. Read the following statement on primary productivity and choose the correct option. In deep sea hydrothermal ecosystem, initial source of energy is not solar radiation। একেবারে সমুদ্রের নিচে যে বেস থাকে না, এখানে যে লাইফ ফর্ম হচ্ছে এগুলো একদম লেটেস্ট এক্সপ্লোরেশন বলতে পারো। তো মানে কিছুদিন আগে পর্যন্ত এগুলো খুঁজে পেয়েছে, তার আগে মানুষ জানতো না যে হাইড্রোথার্মাল ভেন্ট থাকে না। তো এই হাইড্রোথার্মাল ভেন্ট মানে যেটা ভূতাপ শক্তি, মানে সমুদ্রের নিচে থেকে যে তাপ আসে সেই তাপের প্রধান ইকোসিস্টেমের চালিকা শক্তি এবং কিছুটা কেমিক্যাল রিঅ্যাকশন। তো সূর্য শক্তির এখানে কোনো ভূমিকা নেই। স্টেটমেন্ট রাইট। About 50% of the incoming solar radiation is photosynthetically active radiation, যেটাকে বলা হয় পার, এটাও রাইট। ইনকামিং সোলার রেডিয়েশনের 50% যেটা photosynthetically active radiation. Only a merged quantity 2 to 10% of the power is used for primary production, এটাও রাইট। এবং তিনটে স্টেটমেন্ট এখানে সঠিক, যার মাত্র 2 থেকে 10% প্রাইমারি প্রোডাকশনে কাজে লাগে। এটা কিন্তু টোটাল সৌরশক্তির না, এটা পার মানে ফটোসিনথেটিক্যালি যে অ্যাক্টিভ রেডিয়েশন রয়েছে না, সেই অ্যাক্টিভ রেডিয়েশনের মাত্র 2 থেকে 10% প্রাইমারি প্রোডাকশনে লাগছে। নেক্সট, কোশ্চেন নাম্বার 19. In nitrification, NH4 is converted to NO3। ঠিক আছে, কনভার্ট হয়। ইন এটা আইডেন্টিফিকেশন হবে হয়তো। এখানে একটা আই থাকার কথা। আইডেন্টিফিকেশন ডেনিট্রিফিকেশন দিয়েছে। আচ্ছা, ডিনাইট্রিফিকেশন, সরি আমি একটু ভুল দেখলাম। ডিনাইট্রিফিকেশন, ব্যাকটেরিয়া ইউজেস NO3 ফর মেটাবলিজম, এটাও ঠিক। ডিনাইট্রিফিকেশন যে প্রসেস রয়েছে সেখানে ব্যাকটেরিয়া দেখবে তোমাদের নাইট্রোজেন সাইকেলের নোটসে আছে, এখানে NO3 ইউজ করে তাদের মেটাবলিজমের জন্য, যেখান থেকে নাইট্রোজেনকে বাতাসে ফিরিয়ে দেয়। এই স্টেটমেন্টের মধ্যে একটু ভুল রয়েছে, দেখো নাইট্রোজেন ইজ মোর অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য লিভিং অর্গানিজম দেন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। যদি আমরা হিসাব দেখি তবে দেখো টোটাল যে এলিমেন্ট গুলো রয়েছে
তার মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন রয়েছে 88.5%। এবং লিভিং অর্গানিজমের মধ্যে দেখো অক্সিজেন 25.5%, কার্বন 9.5, নাইট্রোজেন মাত্র 1.4% আছে। তাহলে নাইট্রোজেন কি করে বেশি থাকলো? অ্যাবান্ডেন্ট এলিমেন্ট তো লিভিং অর্গানিজমের মধ্যে এতটা বেশি নেই। এই স্টেটমেন্টটা ভুল, কিন্তু এখানে 3 দেখো সব জায়গাতেই অপশন 3 কে নিতে হয়েছে। তাই মানে কিছুটা কনফিউজ লাগছে। এটা আমি অনেক সোর্স থেকেই দেখলাম, বেশিরভাগ জায়গাতে এটাই দেখাচ্ছে যে এই স্টেটমেন্টটার মধ্যে রং রয়েছে, স্টেটমেন্টটা রং। ঠিক আছে? আর যদি সবগুলো নেওয়া হয় তাহলে দেখো ইন নাইট্রোজেন ফিক্সেশন নাইট্রোজেন ইজ কনভার্টেড টু অ্যামোনিয়া, এটা ঠিক। যদি এটাকে ঠিক ধরে নেওয়া হয় কন্ডিশনালি, তার মানে অ্যান্সার ডি হবে। এখানে ইনকারেক্ট বলেছে না, এখানেও ইনকারেক্ট বলেছে। 1 2 3 4 কারেক্ট, আনসার বি হবে। সরি, ডি না বি হবে, যেখানে সবগুলোই কারেক্ট, কোনো ভুল নেই যদি আমরা এটাকে ঠিক ধরে নিই। নেক্সট, given below are two statement, choose the correct answer using the codes given below. Destination choice model are in extension of the gravity model, right? এটা গ্র্যাভিটি মডেলেরই একটা এক্সটেনশন হচ্ছে ডেস্টিনেশন চয়েস মডেল, রাইট? সেকেন্ড স্টেটমেন্ট কি বলেছে? বিটা ইজ দ্য প্যারামিটার অফ দ্য ট্রান্সপোর্ট ফ্রিকশন রিলেটেড টু দ্য এফিসিয়েন্সি অফ দ্য ট্রান্সপোর্ট সিস্টেম বিটুইন টু লোকেশন। এটাও ঠিক, এটা এফিসিয়েন্সি অফ দ্য টু লোকেশন। দেখবে বিটা তোমাদের পড়ানো হয়েছিল ট্রান্সপোর্ট, ওটা ফ্রি ক্লাসেই আছে। হ্যাঁ, তো সেই ট্রান্সপোর্টে দেখবে বিটা ইন্ডেক্স পড়ানো হয়েছিল, ওটা এফিসিয়েন্সি ডিটারমাইন করে। দুটো স্টেটমেন্টই রাইট, কোনো ভুল নেই। এখানে দিয়েছে 8586, এটা কার উচ্চতা? এটাও দেখো পড়ানো হয়েছিল ইন্ডিয়ান জিওগ্রাফিতে। লফট 8000, তাই তো? 14 হাইয়েস্ট মাউন্টেন পিক, তার মধ্যে এটা কাঞ্চনজঙ্ঘার উচ্চতা ছিল 8586, অ্যান্সার সি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ correctly arranged sequentially from earliest to latest type of social change identified by Louis Mumford, origin of towns। এটাও দেখো পড়ানো হয়েছিল, যেটাকে আরবান ইমপ্লোশন বলেছিল লুইস বামফোর্ড। এই টার্মটাকে কি বলেছিল? প্রথমে ইকোটেকনিক, তারপরে প্যালিও, তারপরে নিও, তারপরে বায়ো, তাই তো? তো ইকোটেকনিক, প্যালিওটেকনিক, নিও, তারপরে বায়ো। নেক্সট দেখো, which one of the following area is characterized by low fertility rate, low mortality rate and high population growth rate? দেখো এগুলো একটু কনসেপচুয়াল কোশ্চেন, ভাবো লো ফার্টিলিটি রেট কোথা হতে পারে? ফার্টিলিটি রেট কম শহর অঞ্চলে, মর্টালিটি রেটও কম শহর অঞ্চলে, কারণ মেডিকেল সিস্টেম যথেষ্ট ডেভেলপ। কিন্তু গ্রোথ রেট দেখো হিসাব অনুযায়ী আরবান, এখানে 28 থেকে 37 চেঞ্জ হয়েছে 9.1। যদি 28-এর উপরে 9.1 চেঞ্জ হয়, প্রায় 30%-এর বেশি গ্রোথ রেট রয়েছে আরবান এলাকায়। কিন্তু রুরাল এলাকায় দেখো গ্রোথ রেট অনলি 9.0, সেটা 74-এর উপরে যদি 9 হয়, মানে এই পার্সেন্টেজটা বেরোচ্ছে 9%-এর কাছাকাছি, তাও নয় 8%। তো রুরালের চেয়ে আরবান গ্রোথ রেট অনেকটাই বেশি, তাই অ্যান্সার এ হবে। ওকে, নেক্সট, the world map prepared by Hecataeus was based on the map of, এটা অ্যানাক্সিমেন্ডার। দেখো এটাও একদম ম্যাটার থেকে দিয়েছে। বেসড on his knowledge he corrected the map drawn by Anaximander and drew it descriptively. Okay, next, question number 25, which of the following related to geography book and author names are correct? এখানে দেখো ঠিকটা চুজ করতে বলেছে, তাই তো? ডেভিড স্মিথ, who wrote the book Social Justice and City, এটা ডেভিড হার্ভে হবে।
সোশ্যাল জাস্টিস অ্যান্ড সিটি, এটা ডেভিড হার্ভে হবে। এটা ভুল, ডি অ্যান্সার হবে না। এটা এগুলো মানে মার্ক করার সময় ভুল মার্ক করে ফেলেছে। হুম, ডি অ্যান্সার হবে না। কারণ এটা ঠিক আছে। পিটার হ্যাগেট গ্লোবাল সিনথেসিস ঠিক আছে। আর জনস্টন রোড দ্য বুক জিওগ্রাফি অফ জিওগ্রাফার্স, এটাও ঠিক আছে। দেখো এটা এটা ছিল তো বোধহয় জিওগ্রাফি অফ জিওগ্রাফার্স, জেমস অ্যান্ড জনস্টন। আচ্ছা, তারপরে দেখো ডেভিড হার্ভে দ্য আরবান এক্সপিরিয়েন্স, এটাও ঠিক, মানে অ্যান্সার হবে 1 2 4। 1 2 4 মানে অ্যান্সার হবে সি। অ্যান্সার সি হবে। ওকে, অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া the number of agroclimate zone of India is, দেখো আমাদের কতগুলো এগ্রোক্লাইমেটিক জোন ছিল পড়ানো হয়েছে আমাদের নীতি আয়োগের ক্লাসিফিকেশনে, 15 জোনের কথা বলা হয়েছিল। অ্যান্সার 15 হবে। কোশ্চেন নাম্বার 27, development of the earth tidal bulk on the opposite direction of the moon is based on experience। দেখো অপোজিট ডিরেকশনে কিভাবে তোমার জোয়ার তৈরি হয়, মানে যেখানে ধরো চাঁদ রয়েছে, এই ধরো পৃথিবী, এখানে যদি চাঁদ থাকে, এখানে তো একটা জোয়ার তৈরি হচ্ছে, তার পিছনে এখানেও কিন্তু অল্প জোয়ার তৈরি হয়। এই জোয়ার তৈরি হয় সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য। দেখো opposite side surface of the earth will also experience a rising bulk of water because here attractive force of the moon is lesser than the centrifugal force। দেখেছো এগুলোও দেওয়াই ছিল সব, প্রত্যেকটা কোশ্চেন প্রায় স্লাইড থেকে এসেছে। এটা দেখো, এগুলো আমি আর কোনো এর জন্য সাপোর্টিং অ্যাটাচমেন্ট রেডি করিনি, দেখে বুঝতে পারছো খুব সহজ কোশ্চেন। এখানে দিয়েছে কিউমুলেটিভ কোজেশন মডেল, গানার মিডাল হবে B3, এটা রয়েছে একবার চেক করে নাও। এটা অ্যান্সার আমি এ রেখেছিলাম, ফ্রিডম্যান কোর পেরিফেরি C4, আর হার্সম্যান হচ্ছে ট্রিকল ডাউন এফেক্ট পেরক্স গ্রোথ পোল। ঠিক আছে, অ্যান্সার হবে এ। দেখেছো এই ম্যাচিং গুলো সবই ডেটাবেস ছিল। নেক্সট এখানে দেখো ফার্স্ট দেখো আরবান ইকোলজি, এটা যদি পার্ক হয়, স্টিওয়ার্ট হচ্ছে সোশ্যাল ফিজিক্স, র্যাঙ্ক সাইজ রুল এটা হচ্ছে বেরি, না স্টিওয়ার্ট সোশ্যাল ফিজিক্স না, এটা হবে রবিনসন সোশ্যাল ফিজিক্স। ঠিক, স্টিওয়ার্ট সোশ্যাল ফিজিক্স হলে বিচার বেরি র্যাঙ্ক সাইজ রুল। ঠিক আছে ঠিক আছে, আর বাকি পড়ে থাকছে C2 আর D3 রবিনসন স্কোপ অফ কার্টোগ্রাফি। ঠিক আছে, অ্যান্সার এ হবে। অ্যান্সার হবে একম্যান ট্রান্সপোর্ট। দেখো একম্যান ট্রান্সপোর্ট এটা যদি সাউদার্ন হেমিস্ফিয়ারে বলেছে, সাউদার্ন হেমিস্ফিয়ারে মানে 90 ডিগ্রি টু দ্য লেফট অফ দ্য উইন্ড ডিরেকশন, বায়ু প্রবাহের বাম দিকে। দক্ষিণ গোলার্ধে বায়ু কোন দিকে প্রবাহিত হয়? বাম দিকে। বায়ু প্রবাহের বাম দিকে 90 ডিগ্রি পর্যন্ত, যেহেতু সাউদার্ন হেমিস্ফিয়ার, তার মানে এটা অ্যান্সার সি হবে। অ্যান্সার হবে সি। ঠিক আছে, 90 ডিগ্রি টু দ্য লেফট অফ দ্য উইন্ড কারেন্ট। Sex ratio of population in Kerala and other part of the southern India is very high। ঠিক, দক্ষিণ ভারতের রাজ্যগুলোর সেক্স রেশিও অনেক বেশি, বিশেষ করে কেরালা। The reason কি? The life expectancy of a female population is higher than male population in the Kerala and other parts of the southern India। এটাও ঠিক যে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে মেয়েদের তুলনায় ছেলেরা বেশি বাঁচে। দেখো
ওখানে লাইফ এক্সপেক্টেন্সি যদি দেখো সেটা ছেলেদের ক্ষেত্রে 72 থেকে 74, কিন্তু মহিলাদের ক্ষেত্রে 78 থেকে 80 পর্যন্ত, মানে মেয়েরা বেশি বাঁচে। কিন্তু তার অর্থ এটা না যে ওখানে সেক্স রেশিও বেশি হবে। বেঁচে থাকার উপর সেক্স রেশিও ডিপেন্ড করে না। সেক্স রেশিও ডিপেন্ড করে কন্যা ভ্রূণ হত্যা বা ফিমেল চাইল্ডকে ইগনোর করার উপরে। ব্যালেন্স সেক্স রেশিও কিসের উপর ডিপেন্ড করে? ইন মেনি আদার স্টেট ফিমেল ইনফ্যান্টিসাইড, ফোর্টিসিডস, স্টিলস অকার বা স্টিল যে বার্থ তার যে ডেথ, বা ইনফ্যান্ট মর্টালিটি রেট বা অ্যাবরিশন, এগুলো একটা বেশি হয়, যে কন্যা ভ্রূণ হত্যা, তারপরে সেই গর্ভপাত, এগুলোর জন্য কিন্তু সেক্স রেশিও অনেকটা ডাউন হয়ে যায়। তো কারণ এটা না, দুটো স্টেটমেন্টই রাইট, কিন্তু এটা তার কারণ না। অ্যান্সার হবে বি, এটা অ্যান্সার হবে না। অ্যান্সার হবে বি। ওকে, steep rectilinear slope without change of angle is designed as রেক্টিলিনিয়ার। এই যে স্লোপটা, দেখো এটা হচ্ছে তোমার কনভেক্স, এটা হচ্ছে ফ্রি ফেস, এই স্লোপটা হচ্ছে রেক্টিলিনিয়ার স্লোপ। তো রেক্টিলিনিয়ার স্লোপ, এটাকে ডেব্রিস বা ডেব্রিস কন্ট্রোল স্লোপ বলা হয়, এগুলোও দেখো পড়ানো হয়েছিল। তো অ্যান্সার হবে ডেব্রিস স্লোপ, যেখানে উপর দিক থেকে ম্যাটার এসে জমা হয়ে এই স্লোপটা তৈরি হয়, কিছুটা ইরোটেড হয়, কিছুটা ডিপোজিশনও থাকে। 33, আচ্ছা এখানে একটা ইকুয়েশন করতে বলেছে, একদম সহজ। দেখো অ্যান্সার কি করে এসেছো, এটা হাইড্রোলিক জিওমেট্রি ইকুয়েশন। অ্যান্সার কি করে এসেছো, কি করতে পেরেছো? এখানে বি প্লাস এম প্লাস সরি বি প্লাস এফ প্লাস এম ইজ ইকুয়াল টু 1 হয়। তো এটা যদি 1 হয়, বি এর ভ্যালু কত দিয়েছে? 0.22 প্লাস 0.64 সমান 1টা দিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে, এদিকে আচ্ছা চলো এমও থাক, প্লাস এম, বা আমি এমটাকে ওদিকেও নিয়ে চলে যেতে পারি। তো আলটিমেট এখান থেকে তুমি 1 থেকে বিয়োগ করে দিলে, বা তুমি এই ভ্যালুটাকে নিয়ে চলে যাও, সবচেয়ে বেটার হয়, বোঝার সুবিধা হবে। দেখো এই দুটো যোগ করলে হবে তোমার 0.64 বসিয়ে দাও, 4 2 6 6 2 8, 0.86, তো মানে এদের যোগফল হচ্ছে 0.86 প্লাস এম ইজ ইকুয়াল টু 1। তাহলে এম সমান কত? 1 মাইনাস 0.86 মানে 0.14। অ্যান্সার হলো সি। বোঝা গেল? খুবই সহজ। আচ্ছা, কোন সোর্স থেকে কোন অ্যাটমসফিয়ারিক গ্যাস বের হয় তার সম্ভাব্য তালিকা দিয়েছে। দেখো মিথেন বের হয় ফার্মেন্টেশন অফ অ্যানিমেল থেকে। এ3, এ3 একটা জায়গাতেই রয়েছে। রেসপিরেশন, এখান থেকে ডেফিনেটলি কি বেরোবে? ডেফিনেটলি CO2 বেরোবে শ্বসন থেকে। It was observed in the mature sulphurest in Jharkhand that height of the mature trees are almost same. Almost same মানে কি, কোনোভাবে চেঞ্জ হচ্ছে না। ফর এক্সাম্পল এটা ধরো সালফরেস্ট, তুমি এখানে সেন্টারে রয়েছো, ভাবো এখানে শাল গাছের উচ্চতা যা, এখান থেকে যখন তুমি শিফট করছো অলমোস্ট সেম মানে কি, সব জায়গাতে উচ্চতা একই, মানে যেখানে এক্স এর সাথে ওয়াই এর কোনো পরিবর্তন হচ্ছে না, তাই তো বোঝাচ্ছে। উইথ ইনক্রিজিং দ্য ডিস্টেন্স ফ্রম দ্য কোর এরিয়া দ্য ফরেস্ট, দেখো
অলমোস্ট সেম মানে কি কোনো পরিবর্তন নেই। তাহলে তার মানে কি ফরেস্ট তো এক্স, তাহলে এক্স এর সাথে যেখানে ওয়াই এর পরিবর্তন নেই সেক্ষেত্রে কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু ক্লোজ টু 0 হয় যাদের মধ্যে কোনো রিলেশন নেই, যাদের মধ্যে কোনো রিলেশনই নেই। ক্লিয়ার? নেক্সট পপুলেশনের কোশ্চেন, কারেক্টটা চুজ করতে বলেছে। দ্য স্টেট উইথ হাইয়েস্ট পপুলেশন অফ ক্রিশ্চিয়ান ইজ মিজোরাম। দেখো হাইয়েস্ট ক্রিশ্চিয়ান পপুলেশন কোথায় রয়েছে? নাগাল্যান্ডে। এই স্টেটমেন্টটা আমাদের রাইট ধরে নিতে হবে, মিজোরাম হচ্ছে সেকেন্ড। এবার যদি বর্তমান একদম লেটেস্ট কোনো ডেটা থেকে দেয়, এখানে কিন্তু 2011 বলে দিয়েছে, তো 2011 যদি বলে দেয় এটা নাগাল্যান্ড হওয়া উচিত ছিল, যদি আমরা ধরে নিই এটা পার্সিয়ালি রাইট। দেখো স্টেট উইথ হাইয়েস্ট প্রপোর্শন অফ দ্য হিন্দু ইজ হিমাচল প্রদেশ, এটা ঠিক। হিমাচল প্রদেশে হিন্দু পপুলেশন সবচেয়ে বেশি, দেখো হিমাচল প্রদেশ 95% হিন্দু পপুলেশন। স্টেট উইথ হাইয়েস্ট প্রপোর্শন অফ দ্য শিডিউল কাস্ট ইন পাঞ্জাব, দেখো এখানে দেয়া রয়েছে পাঞ্জাব হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ দ্য শিডিউল কাস্ট 31.94, এটাও ঠিক। স্টেট উইথ হাইয়েস্ট প্রপোর্শন অফ দ্য মুসলিম পপুলেশন ইজ আসাম, দেখো মুসলিম পপুলেশন সবচেয়ে বেশি আসামে, এটাও ঠিক। সব দেখো ছিল এগুলো, তো তাহলে অ্যান্সার ডি হবে। আর আমাদের এটা যদি বাদ দিই 2, 3, 4 কোনো অপশনই নেই, এটাকে আমাদের নিতেই হবে তার মানে, কিন্তু স্টেটমেন্টটা রং ছিল। মুসলিম অফ ইন্ডিয়া ডিসপ্লে হাই ডিগ্রি অফ এথনিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি, ভারতের মুসলিমদের মধ্যে উচ্চমাত্রায় জাতিগত বৈচিত্র্য অন্তত দেখা যায় বলে মনে হয় না। এইটা নিয়ে একটু আমার ডাউট রয়েছে। মুসলিম আর largely derived from the local ethnic group, both Hindu, Buddhist carried the distinctive ethnic cultural characteristics even after conversion. এটা ঠিক যে যে মুসলিম মানে ভারতবর্ষের যে মুসলিম সম্প্রদায় এদেরকে কনভার্সন করা হয়েছিল, বিশেষ করে কিছু সাইন চোখে পড়বে, যেমন ধরো যাদের টাইটেল বিশ্বাস, কিছু দেখবে মল্লিক, মিদ্যা, এগুলো সব বেশিরভাগ ক্ষেত্রেই অমুসলিম সম্প্রদায়ের টাইটেল, কিন্তু ওদেরকে যখন কনভার্সন করা হয়েছিল টাইটেলের আর পরিবর্তন হয়নি। তাই এটা ঠিক যে তাকে কনভার্সন করা হয়েছিল, কিন্তু এই স্টেটমেন্টটা নিয়ে একটু ডাউট রয়েছে, সে কারণে আমি অ্যান্সার ডি দিয়েছি। হয়তো এটা যদি রাইট হয় তো অ্যান্সার তাহলে এ আসলেও আসতে পারে, এটা একটু ডাউট রয়েছে। The ratio of internal force to viscous force in fluid is known as, এটাকে বলা হয় রেনল্ডস নাম্বার, এটাকে বলা হয় রেনল্ডস নাম্বার। দেখে নেবে একটু। Which one of the following letter is associated with unweathered stone at the base of the soil profile? দেখো সয়েল প্রোফাইলের এই যে লেয়ার গুলো থাকে না, এখন নিচের যে রক্স, এটা তো আমরা আদিশিলা বলে বাংলায় জানি, কিন্তু ইংরেজি যে লেটার এটাকে দেখো আর দিয়েও দেখানো হয়, এটাকে ডি দিয়েও দেখানো হয়। বেশিরভাগ জায়গাতে আর দিয়েই দেখানো হয়, কিন্তু ডি দিয়েও দেখানো হয়, এরকমও সোর্স আছে। তাই দুটোই রাইট। Which of the following statement is about Humboldt is correct? হাম্বোল্ট তো টেলিলজিস্ট ছিলেনই না, আর্টকুন্ডে কার্ল রিটারের বই, এই দুটো তো হবেই না এমনিতে। হি ওয়াজ ওয়ার্ক হাইলি ডিটারমিনিস্টিক, এখন ডিটারমিনিস্টিক তো অবশ্যই ছিল, কিন্তু হাইলি ছিল কিনা সেটা হাম্বোল্টই বলতে পারবে। আর হি রোট রিজিওনাল অ্যাকাউন্টস অফ মেক্সিকো এন্ড কিউবা, এই বইটা তিনিই লিখেছিলেন, তো স্বাভাবিকভাবে অ্যান্সার এ রাখা হয়েছে। Which of the following is not the direct contribution of the weathering in mass movement? মাস মুভমেন্টে কোনটা ডিরেক্ট কন্ট্রিবিউশন নয় বলেছে, তাই তো? ইনক্রিজ অফ ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি ইন ফাইনার পার্টিকেল রিজাল্টিং পোর ওয়াটার প্রেশার, ব্রেকিং
of particle into smaller size and reducing the angle of repulse. অ্যান্সার এটাই হবে বোধহয়। অ্যাঙ্গেল অফ রিপোজ যদি কমে যায় তবে সেখানে মাস মুভমেন্ট হওয়ার সম্ভাবনা কমবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ডিরেক্ট কন্ট্রিবিউশন অফ দ্য ওয়েদারিং ইন মাস মুভমেন্ট? লাস্টেরটা কি বলেছে? ডিরেকশন অফ shear strength of the material by disintegration and decomposition. ডিসইন্টিগ্রেশন ডিকম্পোজিশন হলে মাস মুভমেন্ট হওয়ার চান্স আছে, কিন্তু ধরো রিপোজ অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটাকে বোঝায়। তো এই অ্যাঙ্গেলটা যত বেশি থাকবে না ততই ম্যাটার গ্র্যাভিটির টানে নেমে আসার চান্স থাকবে, কিন্তু অ্যাঙ্গেলটা যদি এরকম কমে যায় এখানে ম্যাটার ফল হওয়ার সম্ভাবনা কমে যাবে। অ্যান্সার সি হবে। India's Green Revolution stand for a time span when technology transferred to the agricultural sector greatly increased crop production. এটা ঠিক। ভারতের যে সময় গ্রিন রিভলিউশন হয় সেখানের যে টেকনোলজি এগ্রিকালচারাল ফিল্ডে ট্রান্সফার হয়েছিল। গ্রিন রিভলিউশন অফ দ্য ইন্ডিয়া ওয়াজ পসিবল বাই টেকনোলজিক্যাল ইনোভেশনস ডেভেলপড ইন্ডিজিনাসলি। এটাও ঠিক যে গ্রিন রিভলিউশন ইন্ডিয়ার যে টেকনোলজি সেটা আমাদের ভারতীয় প্রযুক্তি বা দেশীয় প্রযুক্তি ব্যবহার হয়েছিল। অ্যান্সার এ। যদিও সেই বীজ আগমন বা ওগুলো ধরলে বিদেশি প্রযুক্তি ধরা হয়, কিন্তু ইন জেনারেল দেশীয় প্রযুক্তি ছিল। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাকর্ডিং টু হার্সম্যান interregional inequality of the growth is an inevitable concomitant and condition for the growth itself. পড়ানো হয়েছিল দেখবে আনব্যালেন্স গ্রোথ থিওরি, যেখানে বলা হয়েছিল যে উন্নয়নের জন্যই যে আমাদের বিভিন্ন ইনভেস্টের সেক্টর গুলো রয়েছে না, যেমন ধরো এটা এডুকেশন সেক্টর, এটা হেলথ সেক্টর, এটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। তো এদের মধ্যে যে ইনভেস্টমেন্ট তার মধ্যে অসাম্য নিয়ে আসতে হবে বা সেখানে ইনইকুয়ালিটি থাকতে হবে। ইনইকুয়ালিটি ইজ আ সাইন অফ ডেভেলপমেন্ট, মানে অসাম্যই এখানে উন্নয়নের সূচক। এই কথাটা হার্সম্যান বারবার দেখাতো, যেখানে সবসময় সেই টেক অফের উদাহরণটা দেওয়া হতো যে সব ফিল্ডে ধরো আমার কাছে রয়েছে সাপোজ ৩,০০০ টাকা, এখন সবাইকে যদি আমি ১,০০০ টাকা করে দিয়ে দিই, তো এখানে ১,০০০ দিয়ে দিলাম, এখানে ১,০০০ আর এখানে ১,০০০। তো এবার ধরো হেলথ সেক্টর ডেভেলপড হওয়ার জন্য আমার ২,০০০ টাকার দরকার ছিল, এডুকেশন সেক্টর ডেভেলপড হওয়ার জন্য আমার ১,৫০০ টাকার দরকার ছিল, আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ২,০০০ টাকা দরকার ছিল। এখন কোন ফিল্ড সাফিসিয়েন্ট হলো না, তাই এই ইনভেস্টমেন্টটা বৃথাই, পুরো জলে যাবে। কারণ উদাহরণস্বরূপ কি বলেছিলেন যে রানওয়ে থেকে একটা বিমান তখনই টেক অফ করতে পারে যখন তার স্পিড সেই উড়ানের উপযুক্ত হয়। তো এক্ষেত্রেও সেই উদাহরণ দিয়ে তিনি দেখিয়েছিলেন যে এই সেক্টরগুলো ততদিন ডেভেলপ হবে না যতদিন তাদের ইনভেস্টমেন্ট সাফিসিয়েন্ট না হবে। আর তাই সাফিসিয়েন্ট ইনভেস্টমেন্টের জন্য তিনি বলেছিলেন সব সেক্টরে একেবারে ইনভেস্ট না করে যতটা দরকার একটা সেক্টরকে ততটা আগে দিয়ে দাও। তো এখানে এর ১,০০০টা এখানে দিয়ে দাও, এখানে ২,০০০ দরকার ছিল, ২,০০০ পূর্ণ হয়ে যাবে, অন্তত একটা সেক্টর তো ডেভেলপ হবে। এবং এর সুফল স্বরূপ যেটাকে বলা হয় ট্রিকল ডাউন এফেক্ট, এর সুফল স্বরূপ পাশাপাশি অন্যান্য সেক্টর গুলো কিছুটা হলেও ডেভেলপড হবে। যদিও সেটাকে তিনি গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট আর প্রাইভেট বা পাবলিক ইনভেস্টমেন্ট মধ্যে ডিফারেন্স করেছিলেন। ২ ধরনের তার ইনভেস্টমেন্ট সিরিজ ছিল, সেটা পড়িয়েছিল, ওখানে থিওরি পড়লে বুঝতে পারবে। তো ট্রিকল ডাউন এফেক্ট ইজ অ্যানালগিয়াস টু দ্য স্পেড এফেক্ট অফ দ্য গানার মেডাল। দেখো এটাও ঠিক যে ট্রিকল ডাউন এফেক্ট আর স্পেড এফেক্ট দুটো একদম সেম, ঠিক আছে? তো দুটো স্টেটমেন্টই এখানে রাইট। In orographic rainfall, the windward slope of the mountain gets more rainfall than leeward slope. এই ধরো মাউন্টেন, এটা তার উইন্ডওয়ার্ড, এটা লিওয়ার্ড স্লোপ, তো এই দিকে ঢালে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকভাবেই বেশি হবে। তার কারণ কি না, ওয়ার্ম হিউমিড এয়ার দ্যাট ডিসেন্ড ডাউন দ্য স্লোপ গেট ওয়ার্ম আপ এন্ড ডাই। কারণ এই দিকের ঢালে যে বায়ু নেমে আসবে সেটা নেমে আসার সময় তার টেম্পারেচার কি হবে, ইনক্রিজ হবে।
দুটো স্টেটমেন্টই রাইট, ওটাই কারেক্ট এক্সপ্লেনেশন। The vertical temperature gradient called environmental lapse rate কত? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড পার 1000 মিটার। তাহলে 1 মিটারে যদি 0.0065 হয়, সেটা 1000 গুণ করে দাও, অ্যান্সার হবে 6.5, তার মানে অ্যান্সার এ। ওকে, সহজ কোশ্চেন। Which among the following statement on tropical cyclone is not correct? ট্রপিক্যাল সাইক্লোনের কোন স্টেটমেন্টটা কারেক্ট নয়? দেখো, এটা ইকুয়েটরে হয় না, এর আই যেখানে অ্যাডিয়াবেটিক ওয়ার্মিং হয়, এগুলো সবই ঠিক। ট্রপিক্যাল সাইক্লোন বেশিরভাগ সামার এবং অ্যাটামে দেখা যায়, কিন্তু ইট মোস্টলি অকার বিনিথ দ্য জেট স্ট্রিম। এটা জেট স্ট্রিমের নিচে হয় না। ট্রপিক্যাল সাইক্লোন সেটা মেডিটেরেনিয়ান বা মিড ল্যাটিটিউড সাইক্লোন, ওখানে হয়, সেখানে ফ্রন্ট তৈরি হয়। তো অ্যান্সার ডি হবে। নেক্সট, the must not be, there must not be another location that may offer better alternative as the point of origin as the point of destination। দেখো, ওটা ধরেই পড়ানো হয়েছিল একদম, ইন্টারভেনিং অপরচুনিটি। There must not be another location that may offer a better alternative as the point of origin or point of destination। ইন্টারভেনিং অপরচুনিটি বোঝা গেছে? এটা উলম্যান হাস্টের যে মডেল ট্রান্সপোর্ট, সেই মডেলের কোশ্চেন দিয়েছে। A sampling data is normally considered significant। কখন সিগনিফিকেন্ট ধরা হয়? দেখো, এটাও ছিল a p value less than 0.5 বা 0.05, যেটাকে 95% সিগনিফিকেন্ট লেভেল বলা হয়, is statistically significant, while value other than 0.5 indicate that null hypothesis is true, hence it is not statistically significant। Level of significance can take value 0.1, 0.05 and 0.01, এগুলোকেও ধরা হয়। দ্য মোস্ট কমন ভ্যালু অফ দ্য লেভেল ইজ 0.05। তো এখানে মোস্ট কমন বা নর্মাল ভ্যালু চেয়েছে, তো অ্যান্সার অনলি এ হবে, যেটা 0.05। 0.01 কেও ধরা হয়, কিন্তু এটা মোস্ট কমন না। নর্মালি হচ্ছে 0.05 বা 95% সিগনিফিকেন্ট লেভেল। ওকে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু ফর ক্যাটাফ্রন্ট? দেখো, ক্যাটাফ্রন্ট অ্যানাফ্রন্ট পড়ানো হয়েছিল। সিঙ্কিং টু ওয়ার্ম এয়ার রিলেটিভ টু দ্য কোল্ড এয়ার, মানে ওয়ার্ম এয়ার নিচে নামতে থাকবে, তাহলে ওয়ার্ম এয়ার সিঙ্ক রিলেটিভ টু কোল্ড এয়ার, এটা ঠিক। ক্যাটাফ্রন্ট আর লেস অ্যাক্টিভ, দেখো লেস ইন্টেন্স বা লেস অ্যাক্টিভ, এটাও ঠিক। ইন ক্যাটাফ্রন্ট ওয়ার্ম এয়ার ইজ ওভারটার্ন বাই ডিসেন্ডিং এয়ার, এখানে ডিসেন্ডিং যে এয়ার, সেটা ওয়ার্ম এয়ার সেই ডিসেন্ডিং এয়ার দ্বারা অনেকটা তোমার ওভারটার্ন হয়, এটাও ঠিক। কিন্তু ওয়ার্ম এয়ার মাসের রাইজেস রিলেটিভ টু দা কোল্ড এয়ার মাস, এটা ভুল, কারণ এখানে উল্টোটা দেখো লিখেছে, বিআরসি কন্ট্রারি স্টেটমেন্ট আছে। ওয়ার্ম এয়ার মাস সিঙ্ক, এখানে ওয়ার্ম এয়ার মাস রাইজেস, ওয়ার্ম এয়ার মাস উপরে ওঠে না, উপর থেকে নিচে নামে, এই স্টেটমেন্টটা ভুল। তো অ্যান্সার ডি হবে, সরি অ্যান্সার সি হবে। ওকে, নেক্সট, সেক্স ইজ বায়োলজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ জেন্ডার ইজ সোশ্যাল কন্ট্রাক্ট, একদম ঠিক। সেক্স হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, কিন্তু জেন্ডার এগুলো সোসাইটি আমাদের উপর আরোপ করে থাকে। মোর অ্যাগ্রেসিভ নেচার অফ দ্য মেন অ্যান্ড কেয়ারিং নেচার অফ দ্য ওমেন আর নট ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক বাট সোশ্যালি কনস্ট্রাক্ট। এটা সমাজ তৈরি করেছে যে ফিমেল মানে সেটা নম্র ভদ্র হতে হবে, কিন্তু পুরুষের স্বভাব সর্বদাই উগ্র এবং চরিত্রবান হবে, ব্যাপারটা কিছুটা সোসাইটাল, এটা সোসাইটি মানে ঠিক করেছে বিষয়টা, এটা কিন্তু বায়োলজিক্যাল ম্যাটার না। তো এটাই তার রাইট এক্সপ্লেনেশন। এই হচ্ছে 50 কোয়েশ্চেন, যেখানে দেখবে প্রায় 40 প্লাস তোমাদের যেগুলো পড়িয়েছিলাম না, ওখান থেকেই এসেছে। প্রথম হাফের এই 50টা কোয়েশ্চেনের 40 প্লাস কোয়েশ্চেন দেখবে তার এক্সপ্লেনেশনে কোনো না কোনো তোমাদের যে স্লাইডে পড়ানো হয়েছে সেই স্লাইডে দেখো স্ক্রিনশট কেটে তুলে দেওয়া আছে।
নেক্সট পার্ট শীঘ্রই আসছে একদিন পরে।